50 বছর আগে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর মাত্র 5 দিনের মাথায় ঢাকায় তখনকার ভারতীয় রাষ্ট্রদূত সমর সেন ফুলের তোড়া নিয়ে দেখা করতে গিয়েছিলেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের সঙ্গে। পরদিন ভারতের জাতীয় স্তরের দৈনিক দ্য হিন্দুতে দুজনের হাসি মুখে করমর্দনের ছবি ছাপা হয়েছিল প্রথম পাতাতেই। আবার ঠিক 50 বছর পর শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের উপর ভারতের আচরণ একেবারেই উল্টো। কিন্তু কেন? সেই কেনরই উত্তর খুঁজেছেন বিবিসি বাংলার সাংবাদিক শুভজ্যোতি ঘোষ। সেই প্রতিবেদনের নির্বাচিত অংশ তুলে ধরা হলো। একটা যে শেখ মুজিবুর রহমানের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা ছিল ঐতিহাসিক, তারই নির্মম হত্যার পর যে এত তাড়াতাড়ি দিল্লি ঢাকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছিল, তখন সেই ঘটনা বিস্মিত করেছিল অনেককেই। 1998 সালে জীবনের শেষ প্রান্তে এসে সমর সেন, যিনি কূটনৈতিক মহলেও ও বন্ধুদের মধ্যে টিনু সেন নামেই বেশি পরিচিত ছিলেন, তিনি ফ্রন্টলাইন সাময়িকীতে লেখা এক নিবন্ধে ব্যাখ্যা করেছিলেন কোন পটভূমিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সমর সেনের লেখা থেকেই উদ্ধৃত করা যাক। আমার ব্যক্তিগত পথ ছিল অপেক্ষা করা আর নজর রাখা, কিন্তু সেই সঙ্গেই আমি মনে করেছিলাম বাংলাদেশের নতুন শাসকদের সঙ্গেও আমার সম্পর্ক স্থাপন করা উচিত, যদিও ভারত সরকারের কারো কারো সেই ভাবনাটা পছন্দ হয়নি। তিনি আরও লিখেছেন, শেখ মুজিবের হত্যাকাণ্ড বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কে নিশ্চয়ই বড় একটা আঘাত ছিল, কিন্তু বিপর্যয় ছিল না। বস্তুত খুব অল্প সময়ের মধ্যেই দুই দেশের সম্পর্কের মধ্যে একটা আপাত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল, জানিয়েছিলেন ভারতের ডাক সাইটে ওই কূটনীতিবিদ। সেই ঘটনার ঠিক 49 বছর বাদে শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার একটানা 16 বছরের শাসনের যখন নাটকীয় অবসান ঘটল, তখন কিন্তু ভারতের প্রতিক্রিয়া একেবারে অন্যরকম ছিল। বস্তুত শেখ হাসিনার পতনের পর পুরো একটা বছর ঘুরে গেলেও ভারত আর বাংলাদেশের সম্পর্ক এখনো মোটেই স্বাভাবিক হয়নি। ভারত যে শুধু সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না তাই নয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকেও দিল্লি পরিষ্কার বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে তারা ঢাকার সঙ্গে ফুল এঙ্গেজমেন্টে যেতেই উৎসাহী নয়। এই সিদ্ধান্তের পেছনে ভারতেরও অবশ্য নিজস্ব কিছু যুক্তি রয়েছে, তবে বাস্তবতা হলো 1975-এর আগস্টে আর 2024 সালের আগস্টে ভারত বাংলাদেশে যেই দুই ধরনের কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে তার চরিত্রগতভাবে একেবারেই আলাদা। ভারতের বর্ষিয়ান সাংবাদিক মানস ঘোষ 71-এর মুক্তিযুদ্ধ শুধু কভারই করেননি, যুদ্ধের পর কলকাতার দ্য স্টেটমেন্ট পত্রিকা তাকে ঢাকায় নিজেদের প্রতিনিধি হিসেবেও নিযুক্ত করেছিল। 1972 থেকে টানা 3 বছরেরও বেশি সময় তিনি ঢাকায় কাজ করেছেন, আর সেই সুবাদে খুব কাছ থেকে দেখেছেন শেখ মুজিব ও তার রাজনৈতিক সতীর্থদের। শেখ মুজিবের জীবনের রাজনৈতিক ভুলগুলো নিয়ে লেখা মুজিবস ব্লান্ডার্স নামে একটি বইয়েরও রচয়িতা তিনি। মানস ঘোষ মনে করেন, মুজিব পরবর্তী বাংলাদেশ যাতে নিজেদের ইসলামী রাষ্ট্র ঘোষণা না করে এবং পাকিস্তানের সঙ্গে কোনো কনফেডারেশন গঠনের পথে না এগোয়, সেটা নিশ্চিত করতেই ভারত তখন সহযোগিতার হাত বাড়িয়েছিল। এদিকে শেখ মুজিবকে যেদিন হত্যা করা হয় সেদিন ভোরবেলাতেই রেডিও পাকিস্তানের লাহোর স্টেশন থেকে প্রচারিত বিশেষ বুলেটিনে দাবি করা হয়েছিল গদ্দার শেখ মুজিবুর রহমান খতম হয়েছেন এবং বাংলাদেশ নিজেদের ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। যদিও দাবির দ্বিতীয় অংশটির কোনো সত্যতা ছিল না, তবে ভারত অবশ্যই পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছিল, জানাচ্ছেন মানস ঘোষ। মানস ঘোষ আরও বলেছিলেন, 19 তারিখে রাষ্ট্রপতি মুশতাক সমর সেনকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন, অতঃপর সমর সেন দেখা করতে গেলেন, ফুলের স্তবক দিলেন খন্দকার মোশতাককে, আর ফাইল থেকে একটি চিঠি বের করলেন। তাতে লেখা ছিল, আপনারা যদি বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন তাহলে ভারত ইন্দো বাংলাদেশ ট্রিটির কয়েকটি বিশেষ ধারা প্রয়োগ করতে বাধ্য হবে এবং আমাদের হস্তক্ষেপ করতে হবে।
চিঠি পড়ার পর মুশতাকের চোয়াল ঝুলে গেল। তিনি একেবারে থপ করে চেয়ারে বসে পড়লেন। বাংলাদেশ আর ওই পথে এগোলো না, এক নিঃশ্বাসে বলে যান মানস ঘোষ। বস্তুত এরপর রেডিও বাংলাদেশে খন্দকার মুশতাক যাদের উদ্দেশ্যে যে ভাষণ দিলেন তাতে ভারতের সঙ্গে সম্পর্ককে খুবই গুরুত্ব দেওয়া হলো। মানস ঘোষের কথাই উনি এমনও বলেছিলেন, ভারতের সঙ্গে আমাদের রক্তের বন্ধন, বাইরের কোনো শক্তি তা ছিন্ন করতে পারবে না। বাংলাদেশ চাইবে ভারতের সঙ্গে সব সময় বন্ধুত্বের সম্পর্ক থাকুক। দেশের রাষ্ট্রপতি পদে খন্দকার মোশতাক আহমেদের মেয়াদ অবশ্য ৩ মাসও স্থায়ী হয়নি, কিন্তু পরবর্তী বহু বছর ধরে ভারত ও বাংলাদেশের সম্পর্কে যে একটা স্বাভাবিকতা বজায় রাখার চেষ্টা থাকবে তা মোটামুটি তখনই ঠিক হয়ে গিয়েছিল। চলে আসা যাক সেই ঘটনার ঠিক ৪৯ বছর বাদে। ঘটনাবহুল আর এক অগাস্ট মাসেই নাটকীয়ভাবে পতন হলো ভারতের পরীক্ষিত মিত্র শেখ হাসিনার। তিনি রাতারাতি ভারতে এসে আশ্রয় নিতেও বাধ্য হলেন। এবারে কিন্তু দেখা গেল নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে দিল্লির বিন্দু মাত্র তাগিদ নেই, বরং রীতিমতো অনীহা। দুটো পরিস্থিতির মধ্যে কেন এত পার্থক্য? দীর্ঘদিনের বাংলাদেশ গবেষক শ্রীরাধা দত্ত বলেন, মুজিবের হত্যাতে যেটা হওয়ার তা হয়ে গেছে, সেটা তো একটা পর্বের অবসান হলো, কিন্তু সে তো তখনও আমাদের পাশেরই প্রতিবেশী, তার সঙ্গে যোগাযোগটা তো আমাদেরই রাখতে হবে। সেই বাস্তববাদী আর প্র্যাকটিক্যাল ভাবনা থেকেই তখনকার ইন্দিরা গান্ধী সরকার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার উদ্যোগ নিয়েছিল। শ্রীরাধা দত্তের কথায়, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা ভারত এখনও খারিজ করে দেয়নি বলেই বাংলাদেশের নতুন শাসকদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির কোনো চেষ্টা চোখে পড়ছে না। বিশ্লেষকদের কেউ কেউ সেরকমটাও মনে করেন। এদিকে দিল্লিতে কোনো পর্যবেক্ষক আবার যুক্তি দিচ্ছেন, শেখ হাসিনার পতনের পর ঢাকায় যে সরকার ক্ষমতায় এসেছে, ভারতের বিশ্বাস তাদের কোনো সাংবিধানিক বৈধতা নেই এবং সেখানে ইসলামপন্থীদেরই প্রাধান্য। আর ঠিক সে কারণেই শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরও দিল্লির থেকে সম্পর্ক বজায় রাখার যে তাগিদ দেখা গিয়েছিল, এখন তার ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না। দিল্লিতে পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞ ও শাসক দল বিজেপির ঘনিষ্ঠ শুভ্রকমল দত্ত বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে জামায়াত সহ ইসলামপন্থী গোষ্ঠীগুলোর মাত্রাতিরিক্ত প্রভাবও ভারতের আপাতত দূরে থাকার একটা বড় কারণ বলে দাবি করছেন তিনি। অন্যদিকে সমকালীন ইতিহাসের গবেষকরা মানেন, শেখ মুজিবের জীবনের শেষ পর্বে ফারাক্কা ব্যারেজ থেকে শুরু করে বাকশাল কিংবা শরণার্থীদের ফেরত নেয়ার প্রশ্ন বা তার লাহোর সফর, এসব নানা কারণে ভারতের সঙ্গে তার সম্পর্কে একটা শীতলতা তৈরি হয়েছিল। কিন্তু শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্কে অবশ্য সেরকম কোনো তিক্ততাই কখনোই হয়নি, আর সেটাও সম্ভবত 1975 আর 2024-এ ভারতের দুরকম আচরণের আর একটা কারণ।